প্রিয় লিসেনার্স, এবারের এপিসোডের প্রথম যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্ভুক্ত সারাপোল ডাক বাংলো গ্রামের মোহাম্মদ ফিরোজ ইসলাম গাজী ভাই। উনি ইতোপূর্বে আরও কিছু ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন। আপনাদের সকলের সেই ঘটনাগুলো ভালো লেগেছে। আর এখন যে ঘটনাটি তিনি আমাদেরকে শেয়ার করেছেন, এই ঘটনার কিছু কিছু জায়গায় ছদ্মনাম ব্যবহার করা হয়েছে, সেটি তিনি আমাকে উল্লেখ করেছেন। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি 2004 সালের বর্ষাকালে ঘটেছিল। গ্রামের খুব দরিদ্র গরিব মানুষ ছিলেন মোহাম্মদ আব্দুল কাদের মিয়া। 2000 সালে বন্যার কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে অনেক ক্ষয়ক্ষতি হয় এবং ওনারও এই বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। শুধু ওনার নয়, ওই গ্রামেরও অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়। আর ব্যাপক ক্ষয়ক্ষতির 4 বছরের মধ্যেও গ্রামের অনেক কিছুই ঠিকমতো মাথা তুলে দাঁড়াতে পারেনি। তার মধ্যে এই আব্দুল কাদের মিয়া এবং তার পরিবারও অন্যতম। কাদের মিয়ার পরিবারে মোট 6 জন সদস্য ছিল। কাদের মিয়া, তার স্ত্রী এবং কাদের মিয়ার 4টি কন্যা সন্তান। খুবই কষ্ট করে কোনো মতে টেনে সংসার চলত কাদের মিয়ার। কষ্ট করে বড় মেয়েকে বিয়ে দিয়েছিলেন। সংসারটা তাতে কিছুটা হালকা হয়। কাদের মিয়া লোকের জমিতে দিনমজুরি হিসাবে কাজ করতেন এবং বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি টুকটাক এগুলো পালন করতেন। কাদের মিয়ার স্ত্রীর নাম ছিল জাহানারা বেগম। মূলত পুরো সংসারটা তিনি দেখাশোনা করতেন। তো এভাবেই চলছিল। ঘটনার দিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। আর আমরা জানি বর্ষাকালে বৃষ্টির দিন পানিতে মাঠ, ঘাট সবুজ ঘাসে ভরে যায়। তো কাদের মিয়ার বাড়িতে যেহেতু গরু, ছাগল পালতেন, তাই ওনার স্ত্রী জাহানারা বেগম তার সেজ মেয়েকে দুপুরের রান্নার দায়িত্ব দিয়ে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে মাঠে চলে যান ঘাস কাটতে। কাদের মিয়াও ভোরবেলা বেরিয়ে পড়েন কাজে। জাহানারা বেগম মাঠে যে জমিতে ঘাস কাটছিল তার আশেপাশে আরো 2-4 জন কৃষক তাদের নিজ নিজ জমিতে কাজ করছিল। বর্ষার ধান লাগানোর আগে জমিগুলো ভালো করে পরিষ্কার করতে হয়। চাষিরা সেই কাজগুলোই করছিল। জাহানারা বেগমের ঘাস কাটা শেষ হলে দেখা গেল উনি অনেক ঘাস কেটে ফেলেছেন। তাই তিনি একটি বোঝা ওনার ছোট মেয়েকে দিয়ে আগে আগে চলে যেতে বলে, আর বাকি বোঝা মাথায় নিয়ে উনি পেছন পেছন আসবেন বলে মেয়েকে আগে পাঠিয়ে দেন এবং তিনিও বোঝা মাথায় নিয়ে হাঁটা শুরু করেন। হঠাৎ করে মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে যায়। আর এই বৃষ্টির মধ্যে ঘটে যায় একটি ভয়ানক দুর্ঘটনা। হঠাৎ করে জাহানারা বেগমের মাথায় বাজ পড়ে। প্রচন্ড শব্দে পুরো গ্রাম কেঁপে ওঠে। উনি ওখানেই মারা যান। জাহানারা বেগমের শরীরের বাম দিকটা ছিন্ন ভিন্ন হয়ে যায় আর শরীরের বাকি অংশ পুড়ে ঝলসে যায়। চেহারাই চেনা যায় না, এমন একটি অবস্থা। এ পুরো ঘটনা ঘটতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। আশেপাশে আরো যে 2-4 জন মানুষ ছিল তারা যদিও মারা যায়নি, কিন্তু তারা অজ্ঞান হয়ে গিয়েছিল। জাহানারা বেগমের ছোট মেয়ে যে ঘাসের বোঝা মাথায় নিয়ে একটু দূরে চলে এসেছিল তার অবশ্য কিছু হয়নি, কিন্তু বিকট শব্দ হওয়াতে চমকে ওঠে এবং পরক্ষণে ঘুরে পিছনের দিকে তাকান মা আসছে কিনা দেখার জন্য। কিন্তু তিনি দেখেন যে এ কে পড়ে আছে, এ কি আমার মা? তাকে তো চেনাই যাচ্ছে না। শরীরের একটা পাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, বাকি অংশ পুড়ে ঝলসে গেছে। এই অবস্থা দেখে তিনি মাথার বোঝা ফেলে দিয়ে দৌড়ে বাড়ি চলে যান এবং তিনি এতটাই আসলে শোকে স্তব্ধ হয়ে গিয়েছিলেন, তিনি আসলে কথাই বলতে পারছিলেন না। বাড়ির যে অন্য সদস্যরা ছিল, বাড়িতে ওই সময় তার অন্য বোনেরা ছিল, তাদেরকে ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছিলেন যে তার মা আর বেঁচে নেই। গ্রামবাসীরা সবাই মাঠে যায়। এই ডেড বডি দেখে সবাই আঁতকে ওঠে। যাই হোক, শরীর যেই অবস্থায় পাওয়া যায় এবং ছিন্ন ভিন্ন বিভিন্ন অংশগুলো একত্র করে নিয়ে আসা হয়। যেহেতু বাজ পড়ে মৃত্যু ঘটেছে তাই এটি পুলিশি বিষয়। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লাশ নিয়ে চলে আসে বসিরহাট জেলা সদর হসপিটালে, যেটা বদরতলা হসপিটাল নামেও পরিচিত। পোস্টমর্টেম ও ডেথ সার্টিফিকেটের একটা ব্যাপার তো থাকেই, এই কারণেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তো সমস্ত ফর্মালিটিস শেষে লাশ যখন গ্রামে নিয়ে আসা হয় তখন রাত প্রায় 9টা কি 9:30 বেজে যায়। যেহেতু লাশের শরীরের অবস্থা ভালো ছিল না, বুঝতেই তো পারছেন সবাই যে কি ভয়ানক একটা অবস্থা হয়েছিল। আর কাদের মিয়ার আত্মীয় স্বজন সবাই সেখানে উপস্থিত ছিলেন। তাই সকলে মিলে ঠিক করলো রাতেই দাফন করা হবে।
মসজিদে ঘোষণা দেওয়া হলো এবং জানাজার সময়টাও বলে দেওয়া হলো। মুশকিল হলো ওই অর্ধেক লাশ গোসল করার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা জানি মহিলাদের গোসল তো মহিলারাই করায়। এমন অবস্থা দেখলে যে কেউই সাহস ধরে রাখতে পারবে না। তাই কোনো মতে একজনকে ম্যানেজ করে নিয়ে আসা হয়, একজন মহিলাকে। তিনি এই বিভৎস লাশ দেখে আসলে গোসল করানোর সাহসই করছিলেন না, কিন্তু কোনো মতে হালকার উপরে গোসল করিয়ে দ্রুত কাফন পরিয়ে ফেলা হয়। সবশেষে জানাজার সময় অল্প কয়েকজন গ্রামবাসী ও আত্মীয় স্বজনরা মিলে দাফন করে চলে আসে যে যার বাড়িতে। এই ঘটনার পর কাদের মিয়ার গোটা সংসার ভেঙে পড়ে। যেহেতু কাদের মিয়া মাঠে কাজ করতেন, দিন মজুর হিসাবে কাজ করতেন, পুরো পরিবার সামলাতেন তার স্ত্রী জাহানারা। তার স্ত্রীর মৃত্যুতে সংসার কে সামলাবে, তার যে মেয়েরা আছে তাদের দেখাশোনা কে করবে, সবকিছু ভাবতে ভাবতে কাদের মিয়া খুব ভেঙে পড়ে। একটা সময় তিনি পাগলের মতো আচরণ শুরু করেন। কেউ কিছু জিজ্ঞাসা করলে বলতেন, থাকবো না রে, চলে যাব, ও আমাকে নিতে এসেছে, ও আমায় সব সময় ডাকে, ওর সাথে যেতে বলে, থাকবো না রে, চলে যাব, এগুলো বলতেন আর কাঁদতেন। কিছুদিন যেতে না যেতেই দেখা গেল সত্যি কাদের মিয়া রাতের বেলা তার স্ত্রীর কবরের পাশে একটি কাঁঠাল গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। সকালবেলা পুলিশ এসে লাশটি গাছ থেকে নামান এবং পোস্টমর্টমের জন্য নিয়ে যান। সবশেষে আবারও লাশ দাফন করতে রাত 1টার মতো বেজে যায়। জাহানারা বেগমের পাশেই অন্তিম শয্যায় শায়িত হন আব্দুল কাদের মিয়া। স্বামী স্ত্রী দুজনেরই মৃত্যুতে গোসল জানাজা আসলে ঠিক করে বা সুন্দর মতো করা হয়নি। প্রপার প্রসিডিউরস মেনটেন করে বা রিলিজিয়াস যে সমস্ত রুলস গুলো আছে সেগুলো আসলে প্রপারলি ফলো করা হয়নি। কিছুদিন পর শুরু হয় একটি ঝামেলা। এই ঝামেলায় বেশ কয়েকজন লোক পড়েছিলেন। আমরা এখন জানবো কি হয়েছিল। ওই গ্রামেরই একজন ব্যক্তির নাম হচ্ছে তৌফিক। কোনো এক রাতে বাড়িতে ফিরতে তার দেরি হয়ে যাচ্ছিল। বাড়িতে যখন রাতের বেলা হেঁটে হেঁটে ফিরছিলেন, তখন বাড়ির কাছে যখন তিনি ঠিক চলে এসেছেন, তখন দেখেন বাড়ির উঠোনে একটি বড় পেয়ারা গাছ রয়েছে। এই পেয়ারা গাছের নিচে কে যেন দাঁড়িয়ে আছে এবং তার শরীর কাপড় দিয়ে ঢাকা। উনি প্রথমে আসলে বুঝতে পারেননি, তাই চুপ করে দাঁড়িয়ে দেখছেন লোকটি কে, তার উদ্দেশ্যই বা কি। ভেবেছেন চোর হবে হয়তো, তাই তার গতিবিধি লক্ষ্য করছেন যে আসলে এ কোথায় যায়। হঠাৎ একটি শব্দ ভেসে আসে। শব্দটি এমন ছিল, কি বলেছিলাম না থাকবো না, চলে যাব। এটা শুনে তৌফিক মিয়া চিৎকার করে সেন্সলেস হয়ে পড়ে যান। চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে আসে এবং তাকে ঘরে নিয়ে যাওয়া হয়। তার জ্ঞান ফেরার পর তিনি সব কথা খুলে বলেন যে তিনি কি দেখেছিলেন এবং কি শুনেছিলেন। যা শুনেছিলেন এই শব্দগুলো ওই বাড়ির মানুষদের কাছে খুব পরিচিত পরিচিত মনে হয়। এই শব্দগুলো কে যেন বলতো, কোথায় যেন শুনেছি। এই ঘটনার বেশ কিছুদিন পর আসর আলী নামক এক ব্যক্তি রাতের বেলা বাড়ি ফিরছিলেন। তিনি দেখেন তার হালের একটি গরু তার সামনে চড়ে বেড়াচ্ছে। রাতের বেলায় তার গরু গোয়ালঘর থেকে বের হয়ে ঘুরে বেড়াচ্ছে, চড়ে বেড়াচ্ছে। উনি চিন্তা করছেন যে কি ব্যাপার, কি হলো। তিনি ভাবলেন হয়তো কোনোভাবে ফসকে গিয়েছে, তো যাই আবার ধরে বাড়ি নিয়ে যাই। তো উনি যেই গরুর কাছে গিয়ে গলার রশিটা ধরতে যান, তখনই গরুটা ছুটে ঝোপ জঙ্গলের দিকে চলে যায়। উনি আবার চেষ্টা করেন, গরুটা আরো একটু সরে যায়। এমন করতে করতে ওনার এই গরুর উপর মেজাজটাই বিগড়ে যায়। এক পর্যায়ে উনি গরুর গলার রশিটা ধরতে সক্ষম হন। যখন উনি গলার রশিটা ধরেছেন, তখন তিনি চিন্তা করেন যে আরে আমি কোথায় চলে এসেছি। উনি খেয়াল করেন উনি সেই কাদের মিয়া ও জাহানারা বেগমের কবরের পাশে সেই কাঁঠাল গাছের নিচে চলে এসেছেন। আসর আলী যখন বুঝতে পেরেছেন যে উনি এখন কোথায়, তখন তিনি গরুর রশিটা শক্ত করে ধরে টানতে থাকেন যে গরুকে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে যায়। কিন্তু গরু এক পাও সামনে আগায় না। এত টানাটানিতে উনি যখন আনতে পারছেন না, তখন আসর আলী লক্ষ্য করেন ওনার হাতের মুঠোর মধ্যে রশিটা ঠিকই আছে, কিন্তু রশির অপর প্রান্তে যে গরু থাকার কথা, সেখানে গরু কোথায়। গরুর রশিটা তো গরুর গলায় নয়, এ তো দেখি সেই কাদের মিয়ার গলায়। এটা দেখে আসর আলী দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ে পালিয়ে আসেন। বাড়িতে আসার পর কি হয়েছে জিজ্ঞাসা করা হলে তখন তিনি মুখে কিছুই বলতে পারছিলেন না। এতটা ভয় পেয়েছিলেন যে তার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না। পরে আস্তে আস্তে সব স্বাভাবিক হলে তিনি সব জানান। এটি ছিল আসর আলীর সাথে ঘটনা। এর কিছুদিন পরে গ্রামের এক মহিলা মারা যান।
স্বাভাবিকভাবেই তিনি মারা গিয়েছিলেন। নাম রহিমা বেগম। তো তার দাফন কাফনের পরেও তার ছোট মেয়ে হালিমা মায়ের মৃত্যুতে শোকাহত হয়ে করুণ সুরে কাঁদছিল। সন্ধ্যাবেলা কাঁদতে কাঁদতে হঠাৎ বেহুশ হয়ে পড়ে যান হালিমা। সবাই ধরে মুখে ও মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরানো হয়। সকলে ভাবে মায়ের মৃত্যুতে ধাক্কাটা হয়তো সামলাতে পারেনি, তাই এমনটা হয়েছে, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু না, বিষয়টা আসলে এমন ছিল না। হালিমাকে জ্ঞান ফেরানোর পর থেকে সে অস্বাভাবিক আচরণ করতে লাগলো। সে তারপর থেকেই যখনই একা একা থাকতো তখনই আত্মহত্যা করার চেষ্টা করত, আর বলতো, থাকবো না রে, চলে যাব, দেখ ওরা আমাকে নিতে এসেছে। এমন কথা যখন হালিমার মুখে সবাই শোনে, সবাই বুঝতে পারে এটা কোনো সাধারণ বিষয় নয়। দ্রুত কোনো ব্যবস্থা নিলে পরিণতি আরো খারাপ হতে পারে। একজন ভালো ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হয় হালিমাকে। ইমাম সাহেব হালিমাকে দেখে বলে, এনাকে নিয়ে যান, এনাকে ভালো করার মতো ক্ষমতা আমার নেই, আপনারা অন্য কোথাও যোগাযোগ করুন। আমি কেবল একটাই কাজ করতে পারি, সেটা হলো একটা তাবিজ দিতে পারি, যেটা ওকে সর্বোচ্চ 7 দিন প্রোটেক্ট করলেও করতে পারে। সবকিছুর মালিক আল্লাহ তাআলা, তাবিজের কোনো ক্ষমতা নেই, কিন্তু আমি আপাতত একটা ব্যবস্থা হিসাবে সেটা দিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা দ্রুত এর মধ্যে ভালো অভিজ্ঞ লোকের সন্ধান খুঁজে বের করে তার কাছে নিয়ে যান হালিমাকে। তিনি ঝাড়ফুঁকও করে দেন। ঝাড়ফুঁক করার পর হালিমা একদম স্বাভাবিক হয়ে যান। কিন্তু আবারও কিছু সময় পর থেকে, মানে হালিমাকে যখন বাড়িতে নিয়ে আসা হয়েছে তারপর থেকেই আবারও সেই একই রকম সমস্যা। হালিমা ওই সেই কথাগুলো বলতে থাকে, থাকবো না রে, চলে যাব, আমাকে নিতে এসেছে, তোরা কি দেখছিস তাদেরকে, দেখ দেখ ওই যে দাঁড়িয়ে আছে। প্রিয় লিসেনার, সেটা তো হ্যালুসিনেশনও হতে পারে, কিন্তু আসলে কি হ্যালুসিনেশন নাকি ভিন্ন জগতের কেউ তাকে ডাকছিল? যাই হোক, ঠিক 7 দিনের মধ্যেই সন্ধান পাওয়া গেল একজন নামকরা তান্ত্রিকের। তাকে নিয়ে আসা হলো ওনাদের গ্রামে। ঘটনার সময় বিকেলবেলা। তিনি ঘটনা সব শুনে তার যে রিচুয়ালগুলো করবেন তার আগে কিছু জিনিসগুলো ম্যানেজ করতে বলেন, যেমন 2 ফুট লম্বা কাঁচা বাঁশের কঞ্চি, সরিষা দানা, বেল পাতা, জবা ফুলের পাতা, ঘি এবং হালিমার ব্যবহার করা কাপড়ের টুকরো। তারপর একটি কাঁসার কলস ভর্তি পানি ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলো ম্যানেজ করতে বলেন। সবকিছু জোগাড় হওয়ার পর একটি বৃত্তের মধ্যে বসানো হয় হালিমাকে। এরপর শুরু হয়ে যায় রিচুয়াল। তান্ত্রিক অল্প সময়ের মধ্যে হালিমার উপর হাজির করে সেই দুষ্টু জিনকে। সে হালিমার উপর ভর করে পুরুষ কণ্ঠে বলে উঠল, রামপ্রসাদ, তুই যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা। রামপ্রসাদ হচ্ছে সেই তান্ত্রিকের নাম। আমাকে এখান থেকে তাড়াতে এসেছিস? যদি তুই এটা করিস তাহলে আমি তোর ক্ষতি করব। এভাবে ওই দুষ্টু জিনটি তান্ত্রিককে ভয় ভীতি দেখাতে থাকে। কিন্তু ওই দুষ্টু জিন যখন বুঝতে পারে যে এই তান্ত্রিক হার মানার লোক নয় এবং সে ভয় পাওয়ার লোক নয়, তখন ওই দুষ্টু জিনটি ভয় পেতে থাকে। একটি পর্যায়ে তান্ত্রিকের কাছে হার মেনে চলে যেতে রাজি হয় জিনটি, এবং সে বলে সে কাদের মিয়ার সুরতে বিভিন্ন মানুষকে ভয় দেখাতো আর বিভিন্ন মানুষকে আত্মহত্যা করতে প্ররোচিত করত, যেই কাজটি কাদের মিয়াকে দিয়েও সে করিয়েছিল। এবার হালিমাকে সে ধরেছে, তাকে সে আত্মহত্যা করিয়েই ছাড়বে, কিন্তু একটি শর্তে সে চলে যাবে। সেটি হচ্ছে ওই কাঁঠাল গাছটির নিচে, যেই কাঁঠাল গাছে কাদের মিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল, সেখানে যদি 2টো কালো খাসি রেখে আসে তাহলে সে এই কাজটি বন্ধ করে দেবে এবং এই গ্রাম ছেড়ে চলে যাবে। হালিমার পরিবার রাজি হয় এবং রাজি হওয়ার পরপরই হালিমা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। তারপর তাকে গোসল করিয়ে শুয়ে দেওয়া হয়। তখন তান্ত্রিক বলেন যে এখন থেকে বেশ কয়েকদিন ওকে খুব কড়া নজরদারিতে রাখবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওই রাত্রেই ওই কাঁঠাল গাছের নিচে 2টো কালো খাসি বেঁধে রাখা হয়েছিল। বেঁধে রেখে আসার কিছু সময় পর একজন ব্যক্তি আবার চিন্তা করেন, দেখে আসি তো খাসিটা আছে কিনা। গিয়ে দেখে ওই খাসি 2টো ওখানে নেই। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই খাসিটা ওই রাত্রে দিয়ে আসার পর ওই গ্রামে এই ঘটনা আর ঘটেনি। লিসেনার্স, এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ ফিরোজ ইসলাম গাজী ভাইকে, যিনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের লিসেনারদের জন্য চমৎকার এই ঘটনাটি পাঠিয়েছেন। আপনার আরো অনেক অনেক ঘটনার প্রতীক্ষায় থাকবো। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এবার যিনি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন তিনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন, একটি কবরস্থান কেন্দ্রিক ঘটনা। কবরস্থানের পাশে মসজিদ রয়েছে এবং মসজিদের পাশেই পুকুর রয়েছে। ওই ঘটনাটি তার এক আত্মীয়ের সাথে ঘটেছিল। তিনি এই কবরস্থান রিলেটেড আরো একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, আর যিনি পাঠিয়েছেন তার নাম রিয়াদ আহমেদ। তার বাসা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের বকঠোটা গ্রামে। বর্তমানে তিনি বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র। এর আগে তিনি তার ফুফার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা পাঠিয়েছিলেন, আর সেই কবরস্থানের ঘটনাই এখন আপনাদেরকে শোনাতে যাচ্ছি। ঘটনাটি খুব বেশি দিন আগের না, 2018 সালের ডিসেম্বর মাসের ঘটনা। আর যার সঙ্গে ঘটেছিল তার নাম মোহাম্মদ আব্দুল খালেক মিয়া। খালেক মিয়া পেশা একজন নির্মাণ শ্রমিক এবং রাজমিস্ত্রি। তিনি এই রিয়াদ ভাইদের গ্রাম থেকে 3-4টা গ্রাম পরে একটা গ্রামে কাজ করছিলেন সে সময়। ঘটনার দিন রাতে তিনি সেখান থেকে ফিরতে বেশ দেরি করে ফেলেছিলেন। স্বাভাবিকভাবেই তিনি রাত 8টা বা 8:30টার মধ্যেই বাড়িতে ঢুকে যেতেন, কিন্তু সেদিন তার অনেক দেরি হয়ে গিয়েছিল। রাত প্রায় 12টা বেজে গিয়েছিল, মানে বের হতেই 12টা বেজে গিয়েছিল। আর আমরা তো জানি শীতের রাত মানে কিন্তু শীতের রাতে 12টা মানে কিন্তু অনেক রাত। তার একটি সাইকেল ছিল, ওই সাইকেল নিয়ে তিনি কাজে যেতেন এবং কাজ থেকে ফিরে আসতেন। তিনি রাস্তা দিয়ে সাইকেল নিয়ে আসছিলেন। আসার সময় তাকে ওই কবরস্থানের ভেতর দিয়েই আসতে হয়। আগে কবরস্থানটি ভালো করে কিন্তু মেরামত করা হয়নি, কিন্তু 2015 সালের পর কবরস্থানটি ভালো করে মেরামত করা হয় এবং আশপাশ বেশ সুন্দর করা হয়, সৌন্দর্য বর্ধন করা হয় এবং মেরামত করে কবরস্থানটি এমনভাবে তৈরি করা হয় যে দুপাশে কবরস্থান এবং মাঝখান দিয়ে রাস্তা, মানে রাস্তার দুপাশে কবরস্থান, এমন একটা সিস্টেম করে কবরস্থানটি তৈরি করা হয়। তো খালেক মিয়া তার কাজ সেরে ফিরে আসছিলেন তখন তিনি যখন ওই কবরস্থানের আশেপাশে এসেছেন, মানে তখনও আসলে কবরস্থানের ঢোকেননি, মানে কাছাকাছি এসেছেন, তখন তিনি হঠাৎ করে অদ্ভুত একটি বিষয় খেয়াল করেন। কবরস্থানের ঠিক কিছুটা আগে উনি দেখতে পান যে অনেকগুলো ভেড়া ঘাস খাচ্ছে। তিনি মনে মনে ভাবেন, আরে এত রাত্রে এখানে ভেড়া কেন? আর গ্রামে তো আসলে সাধারণত ভেড়া কেউ সচরাচর পালে না, আছে খুব অল্প সংখ্যক আছে, কিন্তু এতগুলো ভেড়া এখানে কোত্থেকে আসলো? হয়তোবা নতুন করে কেউ পালছে, তিনি যেহেতু কাজে ব্যস্ত থাকেন, সকালে বেরিয়ে যান আবার রাত্রে ফেরেন, এগুলো হয়তোবা খেয়াল করেননি। তিনি এটাই মনে মনে ভাবেন যে গ্রামেরই কারো ভেড়া হবে, এবং তিনি চিন্তা করেন যে ভেড়াগুলো এখানে আছে, হয়তোবা মালিক খুঁজে পাচ্ছে না। তো উনি যে কাজটি করেন, তার সাইকেল তিনি থামান এবং সাইকেল থেকে নেমে ওই সাইকেলটি একটি গাছের সাথে হেলান দিয়ে রেখে হাতে একটি ছোট্ট লাঠি নিয়ে ভেড়াগুলোকে তাড়া করেন, এবং তাড়া করেন গ্রামের দিকে, মানে গ্রামের ভেতর দিকে পাঠানোর চেষ্টা করছিলেন যে ভেড়াগুলো যেন গ্রামের ভেতর দিকে চলে যায়, তাহলে তার মালিক সহজে খুঁজে পাবে, যে ভেড়াগুলো হয়তো বা মালিকের বাড়িতেই চলে যাবে। তিনি দেখলেন ভেড়াগুলো গ্রামের দিকে না গিয়ে কবরস্থানের ভেতর দিকে চলে যাচ্ছে। তিনি তাদেরকে আবারও তাড়া করলেন। এবার তিনি দেখলেন ভেড়াগুলো কবরস্থানের ভেতরে ঢুকে পাশে যে পুকুরটি রয়েছে এই পুকুরের দিকে চলে যাচ্ছে। তিনি খুবই অবাক হলেন, এটা ভেবে যে ভেড়া পুকুরের দিকে যাচ্ছে কেন। তিনি ভাবলেন হয়তোবা পানি খাওয়ার জন্য যাচ্ছে। এরপর তিনি যা দেখলেন তা একদম গা শিউরে ওঠার মতো বিষয়। তিনি দেখলেন ওই সবগুলো ভেড়া এক এক করে পুকুরে লাফ দিচ্ছে, এবং সেখানে লাফ দেওয়ার পর সেই ভেড়াগুলোর আকৃতি পরিবর্তন হয়ে অনেক বড় বড় সাপের আকৃতি হয়ে যাচ্ছে, এবং সেই সাপগুলো পুকুর থেকে উঠে এই খালেক ভাইয়ের দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে তিনি তার সাইকেলটা আসলে কোথায় কিভাবে আছে এইসব চিন্তা মাথায় না রেখে চোখ যেদিকে গিয়েছে প্রাণপণে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তখনই বাধে এক বিপত্তি। দৌড়ানোর সময় তার পা একটি ইটের সাথে বেঁধে যায় এবং প্রচন্ড জোরে পায়ে আঘাত লাগে, তিনি পড়ে যান। পায়ে প্রচন্ড ব্যথা পান তিনি, এবং শুধু যে ব্যথা পেয়েছেন তাই নয়, পায়ের একটি আঙ্গুল ফেটে যায়, গল গল করে সেই আঙ্গুল দিয়ে রক্ত পড়তে থাকে। কিন্তু সেদিকে তো ভ্রুক্ষেপ করার সময় নেই, কারণ তিনি দেখতে পাচ্ছিলেন সেই সাপগুলো তার দিকে তেড়ে আসছে। ভয় তিনি পেয়েছিলেন অনেক, কিন্তু তখনও তিনি জ্ঞান শূন্য হননি, মানে অজ্ঞান হননি। এজন্য তিনি আবার উঠে দাঁড়ান, এবং যখনই তিনি উঠে দাঁড়ালেন তখন তিনি দেখলেন যে সাপগুলো যেহেতু ওনার দিকে তাড়া করছিল, কিন্তু মাঝখানে যেহেতু উনি পড়ে গিয়েছিলেন, একটু সময় কিন্তু হারিয়ে গিয়েছে। এই সুযোগে সাপগুলো তাকে ঘিরে ফেলেছে। তিনি বুঝতে পারেন এগুলো তো স্বাভাবিক কোনো সাপ নয়, এটা মায়াজালের সৃষ্ট সাপ, বা এগুলো জিন।
তিনি চোখ বন্ধ করে অনেক জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলেন। 3-4 বার আয়াতুল কুরসি পাঠ করার পর তিনি যখন চোখ খুললেন তখন তিনি দেখলেন সেখানে আর সাপগুলো নেই। এরপর তিনি আবার দৌড় দিতে চাইলেন, কিন্তু তিনি দেখলেন তিনি দৌড়াতে পারছেন না কোনোভাবেই, কারণ তার পায়ে প্রচন্ড ব্যথা, পায়ের শক্তি কমে গেছে এবং প্রচুর রক্ত বের হচ্ছে। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করলেন, কিন্তু সাইকেলটা ফেরত নেওয়ার চিন্তা তিনি আর করেননি, কারণ ওদিকে আবার উল্টো পথে যে যাবেন আবার কি ঘটে, এই কারণে সাইকেলের মায়া ত্যাগ করে আগে বাড়ির দিকে যাওয়া শুরু করেন। যেই জায়গাতে ঘটনাটি ঘটেছিল সেখান থেকে তার বাড়িটা কিন্তু বেশ খানিকটা দূরে, আর একদম গ্রামের প্রথম দিকে তার বাড়ি, আর তিনি এখন আছেন গ্রামের শেষ দিকে, তাই তাকে আরো পথ যেতে হবে। তিনি হেঁটে হেঁটে কবরস্থান পার করে আসলেন আর তার সাইকেলটা ওখানেই রেখে আসলেন। তিনি হাঁটতে থাকেন ওই কবরস্থান ও পুকুর পার হয়ে তিনি পুকুরের পাশের একটি বাঁশঝাড়ের কাছে আসেন। এই বাঁশঝাড়টা পার হয়ে তাকে যেতে হবে। এই বাঁশঝাড়টার পরেই গ্রামের বাড়িগুলো শুরু। তিনি শুধু ভাবছিলেন এই বাঁশঝাড়টা যদি কোনো মতে পার হতে পারি তাহলে আমি বিপদমুক্ত, কারণ এরপরে তো মানুষের বাড়িঘর শুরু হয়েছে, সেখানে কোনো বাড়িতে গিয়ে কারো সাহায্য চাইবো, তখন পায়ে হয়তো বা কোনো কাপড় বা ব্যান্ডেজ যদি পাওয়া যায়, যেটা পাওয়া যায় সেটা বাঁধবো এবং কাউকে সাথে নিয়ে আমার সাইকেলটা উদ্ধার করে নিয়ে আসবো। বাঁশঝাড়টা ছিল বেশ বড়। তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ তিনি দেখতে পান প্রায় 12 থেকে 13 ফুট লম্বা বিশাল একটা কিছু সাদা কাপড় পরে রাস্তায় দাঁড়িয়ে আছে। তিনি এবারও অনেক ভয় পেলেন, কিন্তু মনে মনে দোয়া পড়তে পড়তে সেটাকে কোনো পাত্তা না দিয়ে ওই সাদা কাপড় পরা অবয়বের সামনে দিয়ে ক্রস করে যাচ্ছিলেন। তিনি শুনেছিলেন যে কোনো অবয়ব বা এই টাইপের কোনো ভয়ানক কিছু দেখে যদি ভয় পাওয়া যায় তখন ওরা আরো ভয় দেখায়। এই কারণে উনি ভয় না পাওয়ার অভিনয় করে, আসলে উনি ভয় পাচ্ছিলেন কিন্তু ওই অবয়বটাকে বুঝতে দিচ্ছিলেন না সেটা। উনি ওই অবয়বকে যখন অতিক্রম করছিলেন তখনই ওনার শির দ্বারা নেমে এক ভয়ের অনুভূতি সৃষ্টি হয়। তিনি অনুভব করেন তার কাঁধে ঠান্ডা একটা হাত পড়েছে, মনে হচ্ছে বরফের মতো শীতল ঠান্ডা হাত, এবং হাতটা অনেক শক্ত। তিনি পেছনে তাকিয়ে দেখেন সেই অবয়ব তার বিশাল বড় হাত তার কাঁধের উপর রেখেছেন। তার শরীরটা বেশ দূরে, হাতটি লম্বা করে তার কাঁধের উপর হাত রেখেছে। তিনি সেটা দেখে আর নিজের জ্ঞান ধরে রাখতে পারেননি, সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। কতক্ষণ তিনি অজ্ঞান ছিলেন তা তিনি জানেন না, তবে যখন তার জ্ঞান ফেরে তখনও কিন্তু সকাল হয়নি। কিন্তু তিনি খেয়াল করেন যে অদ্ভুত একটি বিষয়, এবং এতে তিনি চমকেও যান। কারণ হচ্ছে তিনি কিন্তু অজ্ঞান হয়েছিলেন বাঁশঝাড়ের কাছে, কিন্তু তার যখন জ্ঞান ফেরে তিনি তখন দেখেন ঠিক যেখানে তিনি সাইকেলটা রেখেছিলেন, মানে কবরস্থানে ঢোকার আগে যেখানে ভেড়াগুলো ঘাস খাচ্ছিল, তিনি সেখানে পড়ে আছেন, তার সাইকেলটা ওই গাছের পাশেই রয়েছে। তিনি খুবই অবাক হন এবং ভয় তো অবশ্যই পেয়েছেন। ভয়ে ভয়ে তার সাইকেলটা সেখান থেকে নিয়ে অনেক জোরে ছুট দিলেন। একবারে তিনি বাসায় চলে গেলেন, মাঝখানে আর কোনো ঘটনা ঘটেনি। বাসায় যাওয়ার পরেই ফজরের আজান দেয়। বাড়ির সবাইকে ঘটনাগুলো খুলে বলেন। ওনার সকাল থেকে প্রচন্ড জ্বর আসে, 3 দিন এরকম জ্বর ছিল। 3 দিন পরে আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে যান। পরে একজন ইমাম সাহেবের কাছে গিয়ে এই ঘটনাগুলো খুলে বলেন। ইমাম সাহেব তাকে ঝাড়ফুঁক করে দিয়েছিলেন। তারপর থেকে তিনি কখনো রাতে ওই পথ দিয়ে আসতেন না। বর্তমানে তিনি জীবিত আছেন। তার মুখ থেকে রিয়াদ আহমেদ ভাই ঘটনাটি সংগ্রহ করেছেন। এই কবরস্থানে আরো ঘটনা আছে বলে রিয়াদ ভাই আমাদেরকে জানিয়েছেন। কেন এমন ঘটনা ঘটে সেটা এখনো সবার অজানা। ওই রাস্তা দিয়ে রাতে কেউ যাতায়াত করতে চায় না, আর যারা করেন কখনো কখনো তাদের সাথে এমন ঘটনা ঘটে। অনেক ধন্যবাদ রিয়াদ ভাই কবরস্থান কেন্দ্রিক চমৎকার একটি ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনি আগেও সুন্দর একটি ঘটনা এই কবরস্থান রিলেটেড, এই কবরস্থান মসজিদ পুকুর রিলেটেড ঘটনা আমাদেরকে দিয়েছিলেন, সেটি অনেক ভালো ছিল। এই ঘটনাটিও আশা করছি লিসেনারদের অনেক ভালো লাগবে। আপনার পরবর্তী ঘটনার প্রতীক্ষায় থাকবো। তো প্রিয় লিসেনার্স, আমরা চলে যাচ্ছি আমাদের এবারের এপিসোডের পরের ঘটনায়। স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের এপিসোডের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আরাফিন হাবিবা। উনি ময়মনসিংহ সদরের বলাশপুর মধ্যপাড়ার ভাটিকাশোর হোলি ফ্যামিলি স্কুলের 8ম শ্রেণীর একজন ছাত্রী। উনি এর আগেও ওনার ফুপুর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদেরকে শেয়ার করেছিলেন, আর ঘটনাটি খুবই অদ্ভুত ছিল
এবং খুব সুন্দর একটি ঘটনা ছিল। আর ওনার সঙ্গে যখন আমি ফোনে কথা বলি তখন তিনি বলেছিলেন যে তার প্যারানর্মাল বিষয়ে খুব আগ্রহ আছে। সত্যি কথা বলতে যে সাধারণত অষ্টম শ্রেণী বা এত ছোট বয়সের মেয়েদের কাছ থেকে আমরা কিন্তু গল্প খুব কম পাই। সাধারণত আমরা যে আপুদের কাছ থেকে গল্প পাই তারা বেশ পরিণত বয়স্ক, কিন্তু সাধারণত এত ছোট আপুদের কাছ থেকে আমরা ঘটনা কম পাই। যে উনি যে সুন্দর করে লিখে আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছেন এবং চমৎকার একটি ঘটনা পাঠিয়েছেন, এর আগেও পাঠিয়েছিলেন, তো তাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই শুরুতেই। যে আসলেই আপনারা যে এত সুন্দর সুন্দর ঘটনা পাঠাচ্ছেন, যে ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকেই চেষ্টা করে যাচ্ছেন তাদের নিজেদের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনারা যদি এভাবে ঘটনাগুলো শেয়ার করতে থাকেন তাহলে দীর্ঘদিন আপনাদেরকে চমৎকার চমৎকার ঘটনা ইনশাল্লাহ আপনাদেরকে শোনাতে পারবো বলে আমার বিশ্বাস। তো আপনারা আমাদের সাথে থাকবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আরাফিন হাবিবার ঘটনায়। হাবিবা আপুর বাবার নাম আজিজুল হাসান। উনি একজন ব্যবসায়ী। ওনাদের বাসা 16 বলাশপুর মধ্যপাড়া, ময়মনসিংহ সদরে। ওনার বাবার একটি দোকান রয়েছে এবং এই দোকান মরাখোলা ঈদগাহ মাঠের পাশে। যারা ওই অঞ্চলে তারা অবশ্যই এই জায়গাগুলো চিনে থাকবেন। তার একদম পাশেই রয়েছে মরাখোলা মহাশ্মশান, আর এই শ্মশানের কাছেই রয়েছে ব্রহ্মপুত্র নদ। একটি বিষয় বলে রাখা ভালো, ওনার বাবার ছোটবেলা থেকেই প্রচুর মাছ ধরার নেশা ছিল। তখন ওনার বাবার বয়স বেশি নাই, ঘটনা যখন ঘটে ওনার বাবার বয়স 20 থেকে 25 বছর হবে। সেই রাতে ছিল অমাবস্যা, আকাশ সম্পূর্ণ অন্ধকার, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছিল না। ওনার বাবা এবং তার আরো 2জন বন্ধু, মোট 3 জন মিলে তারা যাচ্ছিলেন ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে। তাদের হাতে ছিল শুধু একটি টর্চ লাইট, 3 জন মিলে একটি টর্চ লাইট, আর মাছ ধরার জন্য একটি পাত্র নিয়ে যাচ্ছিলেন। যে মাছগুলো তারা পাবেন একটি পাত্রে তারা রাখবেন। সেই সময়ে রাত আনুমানিক প্রায় 2-2:30 বাজে। তখন তার বাবা ও তার 2 জন বন্ধুরা মিলে যখন এই শ্মশানের ভেতর দিয়ে যাচ্ছিলেন, কারণ এই কারণে শ্মশানের ভেতর দিয়ে তারা যাচ্ছিলেন, এই পথ দিয়ে গেলে সহজেই নদীর কাছে পৌঁছানো যায়। যখন যাচ্ছিলেন তখন ওনার বাবার একজন বন্ধুর পা হঠাৎ করে একটি বাচ্চার কবরের মধ্যে ঢুকে পড়ে। শোনা যায় যে হিন্দু সম্প্রদায়ের লোকেরা যদি ছোট বাচ্চা যদি এমন হয় যে 7 বছরের নিচে, তখন নাকি অনেকেই এই বাচ্চাদের দেহ দাহ না করে মাটিতে কবরস্থ করে ফেলে। ঠিক সেই রকমই একটি কবরে ওনার বাবার এক বন্ধুর পা ঢুকে যায়। সে হঠাৎ করে চিৎকার দিয়ে বলে ওঠে তার পা নাকি নিচ থেকে কেউ একজন টেনে ধরেছে, সে পা বের করতে পারছে না। যাই হোক, সবাই মিলে তার বন্ধুর পা টেনে বের করে। সে অনেক ভয় পেয়ে যায়, তার শরীর প্রচন্ড ঘামে ভিজে যাচ্ছিল। এখন যেহেতু সে এরকম একটা ভয় পেয়েছে, আসলেই কি কবরের ভেতর থেকে কেউ পা ধরে টেনে নিয়ে যাচ্ছিল কিনা বা টানছিল কিনা, নাকি শুধু ভয় পেয়েছিল, এটি আসলে বলা যাচ্ছিল না তখনও। কিন্তু তিনি এটা সত্য যে প্রচন্ড ভয় পাচ্ছিলেন, এবং এরকম একটা ভয় পাওয়ার কারণে সে ঠিক করে যে এখন সে মাছ ধরতে যাবে না, সে বাড়ি চলে যাবে। সে যখন মনস্থির করে সে বাড়ি চলে যাবে, যেহেতু তার হাতে টর্চ লাইটার ছিল না, তখন আরেকজন বলে যে তুই তাহলে একা একা কিভাবে যাবি, আমিও তোর সাথে যাব, আমিও আর থাকবো না, কারণ এরকম একটা ঘটনা ঘটে গেছে। এখন লোক মাত্র 3 জন, এখন 2 জন চলে যেতে চাচ্ছে। তখন এই হাবিবা আপুর বাবা, উনি তো অনেক সাহসী মানুষ ছিলেন, তো তিনি একটু এই ঘটনায় রেগেও যান যে ধুর, তোদেরকে নিয়ে কাজ হবে না, যা তোরা যেতে চলে চলে যা, আমি থাকবো, আমি যাব না, আমি মাছ ধরবো। তো যাই হোক, তিনি তাদেরকে বিদায় দিয়ে একা একা মাছ ধরতে চলে যান। তিনি শ্মশান পার করে নদীর পাড়ে বসেন ছিপ নিয়ে। যখন তিনি মাছ ধরা কেবল শুরু করেছেন, তখন হঠাৎ তার কানে আসে যে পানিতে অনেক জোরে জোরে শব্দ হচ্ছে। তো ওনার বাবা তার হাতের টর্চটা দিয়ে দেখার চেষ্টা করেন যে আসলে শব্দটা কোথা থেকে আসছে বা শব্দটির উৎস কি, যেহেতু পানির মধ্যে হচ্ছে, পানিতেই হয়তোবা আলো ফেললে বোঝা যাবে। তিনি লক্ষ্য করলেন যে যেইখানে তিনি বসেছিলেন তার একটু দূরেই একটি রেলের ব্রিজ রয়েছে, এবং ওই ব্রিজের খুঁটির নিচে অনেক পরিমাণে বড় ছোট মাঝারি মাছ দলা পাকিয়ে ঘোরাফেরা করছে, এবং সেখানেই শব্দগুলো হচ্ছে। তো ওনার বাবার লোভ সামলাতে পারেননি। তিনি যখনই সেখানে যাবেন
তখনই এক ধরনের শব্দ উনি পেছন থেকে অনুভব করেন বা শুনতে পান। তিনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে ওই শ্মশানের মধ্যে বেশ কিছু কলা গাছ ছিল। তো মনে হচ্ছে কলা গাছগুলো এমন ভাবে ভেঙে আসছে যে মনে হচ্ছে যে কিছু হাতি বা মহিষ ওই দূর থেকে কলা গাছগুলো ভেঙে চুরে মারিয়ে সামনের দিকে এগিয়ে আসছে, এবং কলা গাছগুলো দূর থেকে ওরকম, কারণ টর্চ মেরেছিলেন, ওরকম মনে হচ্ছিল। তুমি চিন্তা করেন কি ব্যাপার, কি আসছে গাছপালা ভেঙে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পেছনের গাছগুলো নড়তে নড়তে একদম সামনের দিকের কলা গাছের কাছে যখন এসেছে তখন একদম সবকিছু স্বাভাবিক হয়ে যায়। মনে হচ্ছে যে ওই জিনিসটি এসে ঠিক সামনের দিকে এসে থেমে গেল। উনি এই দৃশ্য দেখে ঘাবড়ে যান। যদিও উনি সাহসী ছিলেন, কিন্তু তিনি আসলে ভাবেন যে এখন আর বসে থাকা ঠিক হবে না। একের পর এক এরকম অদ্ভুত ঘটনা ঘটছে, ভয়ের ঘটনা ঘটছে। মনে হয় কোনো সাইন কেউ দিচ্ছে যে আজকে মাছ ধরা ঠিক হবে না। তাই উনি চিন্তা করেন যে চলে যাবো, এখন আর মাছ ধরবো না। তিনি যখন ফিরছিলেন, ফেরার সময় কিন্তু তার পথটা শ্মশানের মধ্য দিয়ে আসতে হবে, যেহেতু তিনি শ্মশানের মধ্য দিয়ে গিয়েছেন, এজন্য ফেরার পথটা ওইটাই ছিল। তিনি যখন শ্মশানের ভেতর দিয়ে ঢুকেছেন তখন তিনি যখন পার হয়ে যাচ্ছিলেন, আশেপাশে ছোট ছোট কবর রয়েছে, ওই যে বিভিন্ন মানুষকে কিন্তু দাহ করা হয় না, দাফনও করা হয়। তো দেখেন যে ছোট ছোট দুজন মানুষ, বাচ্চা আকৃতির দুজন মানুষ, অন্ধকারে তাদের চেহারা স্পষ্ট নয়, কারণ অমাবস্যার রাত ছিল, কিন্তু স্বাভাবিক মানুষের মতোই তাদেরকে দেখা যাচ্ছিল, কিন্তু বামন আকৃতির মানুষ। এরকম দুটো মানুষ একটি কবরের উপর বসে রয়েছে এবং তাদের হাত দুজনই মাঝে মাঝে কবরের মধ্যে তাদের হাত ঢুকিয়ে দিচ্ছে এবং কিছু একটা বের করে খাচ্ছে। কি খাচ্ছে ওইদিকে আসলে টর্চ মেরে সেটি দেখার আর তার সাহস ছিল না। আমরা যখন সামনের দিকে টর্চ ধরি তখন টর্চের আলোর ফোকাসটা সামনে পড়ার পরেও কিছুটা আলো কিন্তু চারদিকে ছড়িয়ে যায়। ওই ঠিক ছড়ানো আলোতেই উনি হালকা করে কিছুটা দেখেছিলেন। তার মনে হচ্ছিল কবরের মধ্য থেকে কোনো মানুষের শরীরের কোনো অঙ্গ বের করে খাচ্ছে তারা। এই দৃশ্য দেখে তিনি যতই সাহসী থাকুন না কেন, তার আর মনে সাহস ছিল না। তিনি সমস্ত শক্তি দিয়ে দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর তিনি তার দাদিকে সব ঘটনা খুলে বলেন। দাদি এই ঘটনা শুনে হাবিবাপুর বাবাকে অনেক বকাঝকা করলেও ওই রাত্রেই কুসুম গরম পানি করে এবং পানির মধ্যে নালিতা পাতা দিয়ে তাকে গোসল করান। এরপর থেকে ওনার বাবা আর কখনোই রাতে মাছ ধরেননি। এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ আরাফিন হাবিব আপু, আপনার বাবার সঙ্গে ঘটে যাওয়া চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনি আরো ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন এই প্রত্যাশায় থাকবো। চলে যাচ্ছি আমাদের এবারের এপিসোডের চতুর্থ এবং শেষ ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের এবারের এপিসোডের চতুর্থ এবং শেষ ঘটনায়। এবারের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম শফিকুল। ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তিনি হচ্ছেন তার নানা এবং নানি। ঘটনাটি যখন ঘটে তখন সময় 1978 সাল। ওনার নানা এখনো জীবিত আছেন, তার বর্তমান বয়স 95+ হয়ে গেছে আনুমানিক। আর ঘটনাটি উনি যেভাবে লিখেছেন, তো 3টা ঘটনা তো আমি আমার মতো করে বললাম, তো ওনার ঘটনাটি আমি ওনার ভাষায় উনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করি। প্রিয় আফনান ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনার বলা ঘটনা না শুনলে রাতে ঘুম আসে না। কোনোদিন ঘটনা বলা হয়নি, শুধু শুনেই গেছি। আজকে আমার পরিবারের একজন সদস্যের জীবনে ঘটে যাওয়া সত্য ও ভয়ঙ্কর একটি ঘটনা বলতে চাই। সেটি হলো আমার নানা ও নানিকে নিয়ে। সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আমার নানার নাম হাশেম। বয়স অনেক, বর্তমান বয়স আনুমানিক 95+ হবে। নানার আগে পানের বরজ ছিল। তখন সময়টি ছিল 1978 সাল। নানা পানের বরজ থেকে পান ভাঙেন এবং তা বিক্রয় করার জন্য অনেক দূরে হাটে নিয়ে যেতে হয়। হাটের নাম কালীগঞ্জ। হাটে যাবার পথে রাতু গ্রাম নামে একটি গ্রাম পড়ে। সেখানে কিছু ভয়ঙ্কর জায়গা আছে, কবরস্থান, শ্মশান, বাঁশঝাড়, এমন আর কি। এই সমস্ত জায়গায় সচরাচর বিভিন্ন ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে। তখনকার সময় হাট জমে উঠত সন্ধ্যার সময়। আর সেই সময়ে আজকের মতো এমন উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না।
ভ্যান বা গাড়িরও তেমন যোগাযোগ ব্যবস্থা ছিল না। যারা হেঁটে যেতেন তারা অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসতেন এবং হেঁটে হেঁটে আবার বাড়িতে ফিরে যেতেন। ঘটনার দিন নানা যথারীতি পান ভাঙার পর তা গুছিয়ে নিতে নিতে অনেক দেরি হয়ে যায়। তারপর সে পানের গাদি মাথায় করে নিয়ে গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে হাটের উদ্দেশ্যে এগোতে থাকেন। হাতে আগের যুগের টর্চ লাইট এবং বাজার রাখার একটি খালই। যাওয়ার সময় তেমন কিছু ঘটেনি নানার সাথে। এক পর্যায়ে নানা হাটে পৌঁছান এবং সেদিন পানের বাজার খুবই ভালো ছিল। নানা ভালো দামে পান বিক্রি করেন। এদিকে হাটে যাওয়ার আগে নানি বাজারের একটি লিস্ট নানাকে ধরিয়ে দিয়েছিলেন এবং হাট থেকে ফেরার সময় লিস্ট অনুযায়ী সেই বাজারগুলো কিনে আনতে বলেন। পান বিক্রি শেষে নানা বাজার করে সেই খালয়ের মধ্যে তার কেনা সামগ্রীগুলো রাখেন। সবশেষে তিনি কিনতে যান মাছ। তিনি বাজারে গিয়ে দেখতে পেলেন যে বড় ইলিশ মাছ উঠেছে। যেহেতু নানার সেদিন বিক্রি ভালো ছিল তাই নানার কাছে ভালো টাকা ছিল, আর এই কারণে তিনি বড় বড় দুটি ইলিশ মাছ কেনেন এবং বাজার করতে করতে অনেক রাত হয়ে যায়। শেষ দিকে এমন অবস্থা হয় বাজারের প্রায় সব দোকান বন্ধ হয়ে যায়। অনেক লোক যে যার বাড়িতে চলে গিয়েছে। এই কারণে নানা একা একাই বাড়ির পথে রওনা দেয়। রাস্তায় আসার সময় রাতু গ্রামের একটি ভয়ানক বাঁশঝাড়ের নিচ দিয়ে তাকে আসতে হবে। তিনি যখন একা একা এই বাঁশঝাড়ের নিচ দিয়ে আসছিলেন তখন তিনি হঠাৎ দেখতে পান যে দুটো বাঁশ রাস্তা বন্ধ করে রাস্তার সাথে প্রায় মিশে পড়ে আছে। নানা ব্যাপারটা কিন্তু আঁচ করতে পারেন। তিনি জানেন যে রাতের বেলা এভাবে বাঁশ যদি দেখে তাহলে এই বাঁশের উপর দিয়ে যদি পার হতে কেউ চেষ্টা করে তাহলে যখনই এক পা ওই বাঁশের উপরে রাখবে সাথে সাথে ওই বাঁশটি দাঁড়িয়ে যাবে আর ওই লোকটি ছিটকে অনেক দূরে গিয়ে পড়বে। এমনও হতে পারে যে তার মৃত্যুও ঘটতে পারে। আর এমত অবস্থায় তার কি করণীয় সেটি নানা খুব ভালো করেই জানতেন। নানা সিগারেট খেতেন, তাই তিনি পকেট থেকে সাথে সাথে সিগারেট বের করে আগুন জ্বালান। যখনই সিগারেট জ্বলে ওঠে তখন বাঁশগুলো খুব সুন্দর করে সোজা হয়ে যায়। নানা বুঝতে পারেন যে যাক, বিপদ কেটে গেছে। নানা সিগারেটটা ফুঁকতে থাকেন এবং সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। বাঁশঝাড় পার হয়ে যান, তেমন কোনো সমস্যা হয় না। বাঁশঝাড় পার হওয়ার পর তার সিগারেটটাও ফুরিয়ে যায়। সিগারেট ফোরাবার অল্প সময় পরই একটি বড় কালো বিড়াল তিনি দেখতে পান। তিনি দেখতে পান এই বিড়ালটি তার সামনে এসে দাঁড়িয়েছে। বিড়ালটির চোখ দুটো লাল এবং জলজল করছে। স্বাভাবিকভাবে রাতের বেলা বিড়ালের চোখ জলজল করে, কিন্তু সেটি লাল হয় না, কিন্তু এই বিড়ালটার চোখ দুটো লাল। মনে হচ্ছিল এই বিড়ালটি নানার হাতের ইলিশ মাছ দুটো নিতে চাইছে। কিন্তু নানা এই বিড়ালটিকে একটা স্বাভাবিক বিড়াল হিসাবেই ধরে নিয়েছিলেন। মনে করেছিলেন হয়তো ইলিশ মাছের গন্ধ পেয়ে একটি বিড়াল এগিয়ে এসেছে। বিড়ালটি বারবার মিউ মিউ করছিল, মাছ খাবে। কিন্তু নানা একটু ধমক ধামক যখন দেন তখন বিড়ালটি পাশ কাটিয়ে চলে যায়। নানা একটা বিষয় লক্ষ্য করেন যে বিড়ালটি পাশ কাটিয়ে যাওয়ার সময় তার লেজের একটা অংশ এই মাছের সাথে স্পর্শ করে। তো নানা বিষয়টি একদম স্বাভাবিকভাবেই নিয়েছিলেন যে বিড়াল যেহেতু পাশ দিয়ে যাচ্ছে লেজ উঁচু করে, তখন তো মাছের সাথে লেজের স্পর্শ হওয়াটাই তো স্বাভাবিক। এই কারণে তিনি বিষয়টি নিয়ে ভিন্ন কিছু চিন্তা করেননি। পুরো পথ আসতে আর কোনো সমস্যা হয়নি। বাসায় আসার পর নানিকে বলেন মাছ এখনই রান্না করতে, কারণ নানা খুব ভোজন রসিক ছিলেন, সবকিছু টাটকা খেতে পছন্দ করতেন। যেহেতু মাছ নিয়ে এসেছেন, এখনই রান্না হওয়া চাই। ওদিকে পাশের বাড়ির প্রতিবেশী একজন নানা রয়েছে, তিনি নানার বন্ধু। তিনি যখন দেখছিলেন বাজার থেকে নানা আসছেন, তার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য বা গল্পগুজব করার জন্য তিনিও নানার বাড়িতে চলে আসেন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, প্রতিবেশী নানা ছিলেন ছোটখাটো একজন কবিরাজ। সে এসে দেখে নানি মাছ কুটছে। প্রতিবেশী নানা ভাই বলে, কিরে হাসেম, এত রাতে মাছ কিনেছিস? আর এখনই কি তোর মাছ খেতে হবে? তুই শুধরাবি না রে, ক্ষতি করেই ছাড়বি কোনো একটা। একথা শুনে নানা বলে, আরে ও কিছু না,
কত এভাবে মাছ নিয়ে আসি, কই তেমন তো কিছুই হয় না। তো নানা প্রতিবেশী নানাকে বলে, তুই যখন এসেই পড়েছিস, আজকে কিন্তু মাছ দিয়ে ভাত খেয়েই যাবি। এই বলে দুজনে গল্পগুজব করতে থাকে। আর ওদিকে নানি মাছ কাটার পর তিনি রান্নাঘরে চলে যান মাছ রান্না করতে। তিনি যখন রান্না করছিলেন, রান্না করার একটা পর্যায়ে তিনি চিন্তা করলেন যে মাছ কি সেদ্ধ হয়েছে বা লবণ হয়েছে, এটি দেখার জন্য ওই ইলিশ মাছের একটি টুকরো থেকে সামান্য একটু অংশ ওনার হাতের যেই খুন্তি ছিল সেটি দিয়ে আলাদা করে তিনি মুখে দেন। ওনার রান্নার যে প্রক্রিয়াটা, এটা কিন্তু নানা এবং ওই প্রতিবেশী নানা তারা দুজনেই কিন্তু খেয়াল করছিলেন, যেহেতু রান্নাঘরটা পাশেই ছিল, উঠোনের একটা পাশেই, আর উঠোনের ঠিক মাঝখানে চেয়ার পেতে দুজন গল্প করছিলেন। তো নানি কিভাবে রান্না করছেন বা কত সময় লাগবে মাঝে মাঝে জিজ্ঞাসা করছিলেন নানা, যে আর কতক্ষণ। তো নানি বলছেন এই যে আর একটু। তো এর মধ্যে যখন একবার বলেছেন যে যে লবণটা কিন্তু ঠিকঠাক মতো করে দিও, তখন কিন্তু উনি বলেছিলেন, নানি বলেছেন এই যে দাঁড়াও, আমি একটু মাছের একটা অংশ চেখে দেখি যে মাছের মধ্যে লবণ ঢুকেছে কিনা। তো কারণ নানা ভোজন রসিক ছিলেন, ওনার তরকারির স্বাদটা 19-20 হলে উনি মন খারাপ করতেন। এই জন্য তরকারি কিভাবে রান্না করা হচ্ছে মাঝে 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 তিনি নিজে থেকেই তদারকি করতেন। তো যখনই নানি কিছুটা মাছ ভেঙে মানে মুখের মধ্যে নিয়ে খেয়েছেন, এরপর থেকে নানা যতবার নানিকে কোনো বিষয় প্রশ্ন করছেন, নানি আর কোনো কথার উত্তর দেন না। তিনি চিন্তা করছেন কি ব্যাপার, কোনো কথার উত্তর দেয় না কেন, রাগ করলো নাকি। হঠাৎ করে ওনারা শুনতে পান যে রান্নাঘর থেকে কিছু কথা ভেসে আসছে। কথাগুলো এলোমেলো কথা, মানে কোনো স্বাভাবিক কথা নয়। এবং তারা আরো খেয়াল করেন যে একটু আগেও নারীর চুল বাঁধা ছিল এবং ঘোমটা দেয়া ছিল, এটা নানা কিন্তু জানতেন। কিন্তু এখন তারা দুজনেই দেখছেন যে নারীর চুল এলোমেলো, তিনি রান্না করছেন, কিন্তু মনে হচ্ছে যে উনি সমস্ত শরীরের সমস্ত শক্তি দিয়ে উনি রান্না করার চেষ্টা করছেন। তখন প্রতিবেশী ওই কবিরাজ নানা তখন নানাকে বলেন, হাসেম, তোকে বারবার বলতাম রাতের বেলা এভাবে মাছ কিনে আনবি না, একটা ক্ষতি তুই করেই ছাড়বি, মনে হচ্ছে একটা সমস্যা হয়ে গেছে, চল রান্নাঘরে চল দ্রুত। তারা দুজনেই যখন রান্নাঘরে কাছে যান, তখন দেখেন যে নানির চুল তো এলোমেলো হয়েই ছিল। নানি হঠাৎ করে তাদের দিকে ঘুরে তাকান, তাদের চোখ নানির চোখ দেখেই তারা দুজনেই ভয় পেয়ে যান। মনে হচ্ছে নানির চোখ থেকে আগুন বের হবে, এমন লাল হয়ে গেছে। এরপর প্রতিবেশী নানা কবিরাজ হওয়ার কারণে নানিকে সাময়িকভাবে ঝাড়ফুঁক করেন এবং কিছুটা স্বাভাবিক করে আনেন। প্রতিবেশী নানা ভাই নানাকে বলেন, আমার দ্বারা ভাবিকে এর থেকে ভালো করা সম্ভব নয়, তুই ভাবিকে ভালো কবিরাজ দেখা, নয়তো বিপদ বাড়বে। এদিকে নানি বারবার ছুটে ছুটে বাহিরে চলে যেতে চাচ্ছিলেন, নানা তাকে আটকাচ্ছিলেন এবং পরিবারের অন্য সদস্যদেরকেও ডাকেন। তারা সবাই মিলে নানিকে ধরে রাখার চেষ্টা করে ব্যর্থ হচ্ছিলেন। নানি বারবার বলছিলেন, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি আমতলা পুকুরে যাব, আমি আমতলা পুকুরে যাব। অবস্থা খারাপ দেখে নানিকে বেঁধে রাখা হয়। এত রাত্রে কোনো কবিরাজ বা তান্ত্রিককে খুঁজে পাওয়া যাবে না, সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেশ কিছু কবিরাজ দেখানো হয়, কিন্তু কেউ নানিকে স্বাভাবিক করতে পারেনি। 3 দিন পর দূরের এক গ্রামের একজন কবিরাজের সন্ধান পাওয়া যায়, তার নাম হচ্ছে হেকমত কবিরাজ। তাকে খবর দেওয়া হয়, তিনি এসে নানিকে দেখেন এবং বলেন, এই জিন ছাড়ানো অনেক কঠিন হবে, তবুও আমি চেষ্টা করব। এই বলে কবিরাজটি তার রিচুয়াল শুরু করেন। একটা পর্যায়ে সেই জিন হাজির হয়। সেই জিনকে বলা হয় যে তুমি ছেড়ে চলে যাও, এই দেহ ছেড়ে চলে যাও। জিনটি একটা পর্যায়ে রাজি হয় যেতে এবং সে বলে যে আমাকে 3টি বড় বড় ইলিশ মাছ দিতে হবে এবং ইলিশ মাছগুলো এমন হতে হবে 3টি মাছের পেটেই যেন ডিম থাকে, আর এই মাছগুলো আজ রাতেই আমতলা পুকুরের কাছে রেখে আসতে হবে। পরিবারের সদস্যরা রাজি হয় এবং কথা অনুযায়ী ওই রাত্রেই নানা গিয়ে 3টি ডিমওয়ালা ইলিশ মাছ বড় সাইজের আমতলা পুকুরের কাছে রেখে আসেন। এরপর নানি সুস্থ হয়ে যান, নানির সাথে আর কোনো ঘটনা ঘটেনি। হেকমত কবিরাজ বলেছিলেন যে যে মাছ তিনি নিয়ে আসছিলেন এবং যে বিড়ালের লেজের সাথে মাছের স্পর্শ লেগেছিল, তখন থেকেই ওই দুষ্টু জিনটি মাছের সাথেই চলে আসে ক্ষতি করার জন্য। যাই হোক, পরে আর কোনো ঘটনা ঘটেনি। ভালো লাগলে পড়ে শোনাবেন, প্রথমবার লিখেছি দেখে ভুল হতে পারে, ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আরো অনেক ঘটনা আছে, সবই গ্রামের ভয়ঙ্কর ঘটনা, পর্যায়ক্রমে সেগুলো পাঠাবো।
ধন্যবাদ শফিকুল ভাইয়ের ঘটনা। আচ্ছা, শফিকুল নামটা কেটে দিও, ওনার নাম আসলে। আচ্ছা, ধন্যবাদ শফিকুল ভাই চমৎকার একটি ঘটনা পাঠাবার জন্য। আশা করছি তিনি আরো ঘটনা আমাদেরকে পাঠাবেন। প্রিয় লিসেনার্স, এও আশা করছি যে আমাদের 4টি ঘটনাই আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।